জুড়ে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য নিয়ে একটি মুলতুবি প্রস্তাব আনা হয়। এই মুলতুবি প্রস্তাবে দীপক বর্মন সহ আমাদের অন্যান্য শিক্ষক বিধায়করা রাজ্যে যোগ্য চাকরিহারা শিক্ষকরা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে এই শিক্ষা দুর্নীতির জন্য দায়ী রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস, এই কথাকে সামনে রেখে আমরা এই মুলতুবি প্রস্তাব নিয়ে আসি। আপনারা জানেন যে আমরা এই প্রস্তাবে এর পাশাপাশি পার্ট টাইমার বা প্যারা টিচারদের দিয়ে বিভিন্ন স্কুল চলছে, শিক্ষায় নিয়োগ না হওয়ার জন্য শিক্ষকের অভাবে বিশেষত শহরাঞ্চলে ছাত্র ভর্তির সংখ্যা উদ্বেগজনকভাবে কমছে। প্যারা টিচার্সদের মাইনে দীর্ঘদিন ধরে তাদের যা প্রাপ্য, পরিশ্রমের প্রাপ্য, সেই প্রাপ্য না দেওয়ার কথা তুলে তাদের প্রাপ্যের অধিকারের কথা সরকারকে মনে করিয়ে দেওয়ার জন্য এই মুলতুবি প্রস্তাব আনা হয়। এর পাশাপাশি রাজ্যে একের পর এক শিক্ষকের অভাবে স্কুল বন্ধ, ছাত্রদের অভাবে স্কুল বন্ধ এবং রাজ্যের মাধ্যমিকের পরে যেভাবে বিভিন্ন ছাত্রছাত্রী আমাদের দেশের অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, এই উদ্বেগও আমাদের এই প্রস্তাবে তুলে ধরা হয়। দুর্ভাগ্যবশত এই প্রস্তাব তোলার পরে স্পিকার সাহেবের আচরণ আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি। এটি সদনে বিধানসভার স্পিকার না তৃণমূলের দলীয় চেয়ারে উনি বসে আছেন, এটা মনে হয় উনি নির্ধারণ করতে পারছেন না। ফলে আজকে এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমরা যখন বিক্ষোভ দেখাই, যেভাবে আমাদের সহকর্মী বিধায়ক মনোজ ওরাও তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো, এটা গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন। আমরা সবাই জানি যে হাউস বিলংস টু অপোজিশন বলা হয়, সেই হাউসে স্পিকার সাহেব তিনি যে আচরণ করছেন সেটা মনে হচ্ছে হাউস বিলংস টু তৃণমূল কংগ্রেস এবং এই হাউস পরিচালনা হয় কালীঘাট থেকে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনই সদনে আসেন, তার ভয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়করা এমনকি স্পিকার সাহেবও খেই হারিয়ে ফেলেন, তাল হারিয়ে ফেলেন, কি করবেন উনি বুঝতে পারেন না। আজকেও মাননীয় বিরোধী দলনেতার অনুপস্থিতি, তিনি নির্বাচনী কাজে ব্যস্ত। আজকে এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন ফাঁকা মাঠে গোল দিতে, কিন্তু আমাদের মাননীয় শিখা চ্যাটার্জি মহাশয় তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি শব্দ বলেন যে এই সমস্ত ফেক ভিডিও তৈরি করাতে আপনার দল বা আপনি সর্বোৎকৃষ্ট। তখন এর আগে অগ্নিমিত্রা পাল মহাশয়কে যেভাবে আক্রমণ করেন, ব্যক্তিগত আক্রমণ, সেদিন বলা হয়েছিল আপনি কি করেন ব্যক্তিগত জীবনে সব জানি। আজকে শিখাদি এত বয়স্ক একজন বিধায়িকা, তাকে ঠিক একই ভাষায় উনি আক্রমণ করেন। ফলে স্বাভাবিকভাবেই আমি সহ আমার পরিষদীয় দল এই মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাই এবং সেই সময় মুখ্যমন্ত্রী আমার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী রাজত্বের 2021 সালে 2রা মের পর ক্ষমতায় আসীন হওয়ার পর এই রাজ্যে ভোট বলে কিছু হয়নি। তিনি নির্বাচনে কাউন্সিলর নির্বাচনের কথা বলে আমাকে আক্রমণ করেন। আমি মুখ্যমন্ত্রীকে বিনীত স্বরে এটাকে স্মরণ করিয়ে দিই যে উনি আজকে যে মুখ্যমন্ত্রী হয়েছেন তা হওয়ার সময় নন্দীগ্রামে 2021 সালে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পরাজিত হয়ে এখানে মুখ্যমন্ত্রী হয়েছে। এর আগের দিন আমি বলেছিলাম এর সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর প্রস্তাবের দিন আসলে এই বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রীর আচরণ বিরোধী দলের ব্যাকবেঞ্চার বিধায়কের মতন
আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের আচরণ হচ্ছে মুখ্যমন্ত্রীর মতন। আজকে মনে হয় তিনি সেটাকেই প্রতিষ্ঠা দিলেন, মান্যতা দিলেন। 2026-এর পরে রাজ্যে সরকার বদল হওয়ার পরে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালনা করবেন এবং তার মুখ্যমন্ত্রিত্ব এখানে নির্ধারিত হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনারা জানেন যে মহেশতলা, আমরা বারবার করে কথা বলেছি, যেভাবে হিন্দুদের উপাসনা পদ্ধতির উপর আক্রমণ চালানো হচ্ছে, এটা উদ্বেগের। আপনারা মালদা মুর্শিদাবাদে দেখেছেন, সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়ির মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তার নির্দেশে কিনা জানি না, পুলিশ সেই সময় চুপ করে বসেছিল। যে হাইকোর্টে যে রিপোর্ট জমা পড়েছে, তিনি বহিরাগত তথ্য দিয়েছেন। আমি আবার আরেকটা লাইন আপনার কাছে বলছি, আপনাদের মাধ্যমে বলছি, মুর্শিদাবাদ মালদায় প্রমাণিত হয়েছে আমার প্রতিবেশী আমার খুনি। যারা সম্প্রীতির কথা বলেন, যারা ভাই ভাইয়ের কথা বলেন, আমার এই কথা শুনতে কোনো অসুবিধে নেই, আমরা তাকে সম্মান করি। কিন্তু যখন আপনার বাড়িতে যিনি নেমন্তন্ন খান, আপনার বাড়িতে পারিবারিক সম্পর্ক রাখেন, আপনার বাড়িতে আসেন, তিনি ধর্মের নাম করে যখন আপনার প্রতিবেশীকে খুন করে অন্য ধর্মের হওয়ার জন্য, তাহলে একথা আজকে বলতে বাধা নেই যে পশ্চিমবঙ্গে আমার প্রতিবেশী আমার খুনি। একটি সম্প্রদায়ের উন্নতি করার নামে সেই সম্প্রদায়কে দোষণ করতে গিয়ে দুষ্কৃতী এদেরকে হাতে বোমা ধরিয়ে রাজ্য ক্ষমতায় থাকার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে, তা মালদা মুর্শিদাবাদ থেকে মহেশতলার রবীন্দ্রনগর থানায় আমরা তুলসী মঞ্চের ওপরে পাথরের আঘাত করে তুলে দেওয়ার মধ্যে দিয়ে যে কথা বারবার করে আমরা বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে পশ্চিমবঙ্গকে। যেভাবে বাংলাদেশে হিন্দু আচার পদ্ধতি পুজোর উপরে আক্রমণ চালানো হয়, ঠিক একই অবস্থা পশ্চিমবঙ্গের সর্বস্তরে দেখা যাচ্ছে। আমি সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কথা বলবো যে এই মুখ্যমন্ত্রী রেড রোডের নামাজ পড়া, ইমাম ভাতা দিয়ে এই রাজ্যে যে বিভাজনের রাজনীতি শুরু করেছিলেন হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম সাহেবরা, হামিদুলরা, কি আমাদের লাইব্রেরি মূর্তি সিদ্দিকুল্লাহ সাহেবরা যেটাকে বাড়িয়ে নিয়ে গিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে হিন্দিতে বলে খাতরে মে, অর্থাৎ পশ্চিমবঙ্গ হিন্দুদের বসবাস করবার জন্য আর নিরাপদ স্থান নয়। মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে মহেশতলা অবধি তার প্রমাণ আমরা পাচ্ছি। ফলে আজকে আমরা তুলসী মাতাকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা বিধানসভার অভ্যন্তরে বিক্ষোভ দেখিয়েছি। আমাদের এখানকার এই বিক্ষোভের পরে আমাদের পরিষদীয় দলের বিধায়করা দীপক বর্মন, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে তারা মহেশতলার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানকার যারা হিন্দু ভাই বোনেরা সহ যে লুটপাট সংগঠিত হয়েছে, যারা করেছে, সেই সময় দাঁড়িয়ে অনেক মানুষ তারা এখন আতঙ্কে আছেন, তাদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে পরিষদীয় দলের সমস্ত বিধায়করা সেখানে যাবেন। আর আজকের এই পুরো বিধানসভার এই চত্বরে, তাই এই সময়ে আমি শুধু এইটুকু সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সাংবাদিক বন্ধুরা জানেন, রাজ্যের মানুষ জেনেছেন, আমরা সবসময় টিভি টেলিকাস্টের কথা বলি। আমি প্রথম দিন থেকে এই কথা তুলে ধরেছি। আমাদের দুর্ভাগ্য যে একজন নীতিজ্ঞানহীন, লজ্জাহীন একজন মাননীয় মুখ্যমন্ত্রী কি নোংরা এবং অসভ্যতামি তিনি বিধানসভার অভ্যন্তরে করেন, সেটা লাইভ টেলিকাস্ট হয় না বলে মানুষ জানতে পারে না। আজকের দিনে দাঁড়িয়েও বিধানসভায় ফিল্টার করে আপনাদেরকে বক্তব্য পাঠানো হয়। মুখ্যমন্ত্রীকে যখন বলছি যে আপনি
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন। লজ্জা যদি এই বিধানসভায় কারো থাকা দরকার, একজন হেরো বিধায়ক তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর আপনি অন্যদের লজ্জার কথা বলেন, এইটা আপনারা পাবেন না, কারণ আমাদের সময় মাইক অফ করে রাখা হয়। আপনারা দেখেছেন ডক্টর অশোক লাহিড়ী বারংবার করে প্রশ্ন করতে চাইলেও তাকে প্রশ্ন করতে দেওয়া হচ্ছিল না। আমি শুধু মাননীয় স্পিকার সাহেবকে বলবো যে আপনি আপনার সরকার ক্ষমতা চলে যাওয়ার পর, আপনার স্পিকার পদ চলে যাওয়ার পর আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে স্পিকার হিসাবে আব্দুল হালিম সাহেবকে আজকের বিধানসভায় তৎকালীন বিধায়করা যেভাবে শ্রদ্ধা জানান, ঠিক সেইভাবে আপনাকে যদি কেউ জানতে চায় যে স্পিকার সাহেব আপনি এই পশ্চিমবঙ্গ বিধানসভায় 3টে এটা যদি কেউ আপনাকে জিজ্ঞেস করেন ছিল, এবং সেই হিসাবে মানুষ আমাকে মনে রাখুক, এটাই চাই। এবং এই কথাটুকু আমি আপনাদের সামনে পরিষদীয় দলের পক্ষ থেকে রাখলাম। এরপর আমি মাননীয় শিখাদিকে, যেহেতু ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, তাকে কিছু বলবার অনুরোধ করব, তারপরে মনোজকে কিছু বলার অনুরোধ করব, তারপরে আপনাদের প্রশ্ন। আমাদের শুরু এইটা বিষয় আমাদের একটু যদি বলে দেন যে আজকে আপনাদের সাসপেন্ড করা হলো কেন? আমাদের টিভির বাইকের মতন সাসপেন্ড করা হলো একটি কারণ, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রতি সহমর্মিতা, তাদের তোলা প্রশ্নকে যে আমরা সহমর্মিতা এবং সহানুভূতির সঙ্গে দেখেছি, এইটুকু সামনে রেখে আমরা যে প্রস্তাব এনেছিলাম সেই প্রস্তাবকে বাতিল করেন, আমরা তার প্রতিবাদ করি, সেই প্রতিবাদের কারণেই আমাদের সাসপেন্ড করা। আরেকবার দেখা গেল যে আপনাকে মুখ্যমন্ত্রী বলেন, জিততে পারেন না, আবার কথা বলেন কাউন্সিলর নির্বাচন। সেই জন্যই আমি মুখ্যমন্ত্রীকে ওনার ভাষায়, আমি চাই না এই ধরনের ভাষায় বলার, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আমি শুধু এইটুকু বলি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে যিনি মুখ্যমন্ত্রী হন, লজ্জা যদি এই বিধানসভায় কারো হওয়ার থাকে সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী হওয়া উচিত।